আমি মরতে হয় মরবো, যাই হোক করবো, আমার স্বামীরা যাই করুক, ছেলেরা যাই করুক, করবো না, কিন্তু আমি একটাই, একদম অদ্ভুত। আমি মরতে হয় মরবো, যাই হোক করবো, আমার স্বামীরা যাই করুক, ছেলেরা যাই করুক, করবো না, কিন্তু আমি একটাই। একদম অদ্ভুত। তারকেশ্বরে আমি জিতবো হারবো সেটা তারকেশ্বর মানুষের হাতে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে এটা লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। সরকার আসার সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আলু নিয়ে যাবে, এটা মোদিজির গ্যারান্টি। তিনি কোচবিহার থেকে বলেছেন, তিনি ব্রিগেড থেকে বলেছেন আলু চাষীদের জন্য তিনি লড়তে পারছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরে সর্ষে বীজ ছড়িয়ে নাটক করে আলু চাষীদের পাশে থাকতে পারলেন না। আপনি আজ থেকে পণ নিয়ে নিন, ভোটের দিন যে চমকাবে ধমকাবে বোমা ফেলবে গুলি চলবে, আপনি যখন কেন্দ্রীয় বাহিনী আসবে সুযোগ পাবেন, ভোটটা দেবেন পদ্ম ফুলে দেবেন। তো পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার। কাকে ভোট দিলেন কাকা? আলুর দাম 100 টাকা, এই তৃণমূল আর আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। নাম সন্তু পান, আপনি চেনেন? রামেন্দ্র সিংহ রায়ের রিয়াকশন ছিল, কে সন্তু পান? আমি তো ভাবলাম জর্দা পান। কে সন্তু পান একটু মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মালিক আর ওর মালিকের ভাইপোকে জিজ্ঞাসা করতে বলুন। সন্তু পান কে? যেদিন ফাইল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন সেদিন হাড়ে হাড়ে বুঝেছেন। আমার কাছে তো খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে বুদ্ধি দিয়েছে। 30,000 ভোটে হারছে আজকের দিনে। আজকে ইলেকশন হলে রাবণেন্দু 30,000 ভোটের হারছে। আমি আরো একটা কথা বলে দিই, নবান্নে একটি রিপোর্ট জমা পড়েছে পুলিশ আধিকারিকদের কাছে, সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি দেশকে অপমান করছেন, উনি ভারতীয় সেনাকে অপমান করেন, উনি সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্সকে অপমান করেন, উনি সিআইএসএফ কে অপমান করেন, উনি সুপ্রিম কোর্টকে অপমান করেন, উনি ইলেকশন কমিশনকে অপমান করেন, উনি সংবিধানকে অপমান করেন। উনি বোধহয় ভেবে নিয়েছেন বা মনে করছেন যে পশ্চিমবঙ্গটা আর ভারতের রাজ্য নয়, আলাদা দেশ। উনি সেই দেশের প্রধানমন্ত্রী নিজেকে ভাবছেন। দীপক অধিকারী আর অনুব্রত মণ্ডল এখনই বলা শুরু করে দিচ্ছে জয় শ্রীরাম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নাকি সবাইকে জয় বাংলা বলাবো। আরে যারা জয় বাংলা বলার কথা তারাই জয় শ্রীরাম বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন জয় শ্রীরাম বলতে বাধ্য হবে। দেখুন, আজ থেকে 4-5 বছর আগে তখন তৃণমূলেরই জামানা ছিল, 1800 টাকা কুইন্টাল আমরা আলু বিক্রি করেছি। আমার কথা যদি মিথ্যে হয়, অসত্য হয়, কেউ চ্যালেঞ্জ করুন। 1800 টাকা কুইন্টাল আলু বিক্রি করেছি। কিন্তু তারপর 3-4 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, তিনি দেখলেন যে আমার চাকরি চুরি কমপ্লিট হয়ে গেছে, বালি চুরি প্রায় শেষের পথে, কয়লা চুরি যেভাবে কেন্দ্রীয় এজেন্সি চাপ দিচ্ছে, তাহলে আমার ফান্ড কোথা থেকে আসবে? প্রতিবারেই নির্বাচনের আগে কৃষকরা মনে করে যে কৃষকদের মন পেতে সরকার একটু আলুটা আরো বাইরের রাজ্যে পাঠাবে, আলুর দাম হবে। কিন্তু এবারে উল্টো, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, যে আলু ব্যবসায়ীদের থেকে কাটমানি এবং ইলেকশন ফান্ড নেওয়ার জন্য, আর কলকাতায় উনি তো বিধানসভা ইলেকশন লড়ছেন, তো কলকাতার মানুষের মন পাওয়ার জন্য আলুর বর্ডারটা 3 বছর আগে বন্ধ করে দিলেন। 3-4 বছর ধরে এটাই চলছে, এই কাহিনীই চলছে। আগে আলু যেত ওড়িশায়, আসাম, ত্রিপুরায় এবং সাউথের বিভিন্ন রাজ্যে, দক্ষিণের বিভিন্ন রাজ্যে আলু যেত। কিন্তু সেই বর্ডারটা বন্ধ হওয়ায় আপনি যখন একটা খাবার পাচ্ছেন না, তখন আপনাকে খাবার উৎপাদন করতে হবে। তখন এখান থেকে বাংলা থেকে কিছু লোক নিয়ে গিয়ে সেখানে আলু চাষ শুরু হয়। তার ফলে এরপর বর্ডার খুলে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আলু বাইরে বিক্রি করো, বাইরের রাজ্যে নিয়ে যাও, আলু বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম। আমি একদম খুব ডেঞ্জারাস কথা বলছি। কিন্তু বিজেপি এলে কি করবে? বিজেপি এলে আলুটা পুরো দেশে ছড়াবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্য যেখানে আলু যেত সেখানেই নয়, গোটা দেশে যেখানে যেখানে প্রয়োজন আলু পৌঁছাবে। তার সঙ্গে সঙ্গে আলুর স্টার্চ বার করে বিদেশে বিক্রি করা যায়। এটা আপনারা গুগল করলেই পাবেন বা বিভিন্ন স্টার্ট আপ দেখলেই পাবেন। একটা বড় স্টার্ট আপ, সেটা হুগলির বুকে, সেটা সিঙ্গুর হতে পারে, সেটা অন্য কোথাও হতে পারে, সেটা তারকেশ্বরের কাছেও কারখানা হতে পারে জমি পেলে, সেখানে কিন্তু আমরা তৈরি করব। এক, দ্বিতীয়ত, দেশের বাইরেও প্রচুর আলুর চাহিদা রয়েছে, কিন্তু সেটা পূরণ হয় না। অস্ট্রেলিয়া থেকে কিছুটা হয় বা বিভিন্ন কান্ট্রি থেকে কিছুটা, খুব অল্প, সে এটাকে আলু বলা যায় না, মানে সে অর্থে আলুও বলা যায় না, আলুটা তৈরি হয় না সেভাবে। তো সেই দেশে আমরা পাঠানোর বন্দোবস্ত করেছি এবং ইতিমধ্যে প্রবাসী বাঙালিদের যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন হ্যাঁ সন্তুদা, একটা ভালো আইডিয়া, আমরা যদি চাল আনার মতো যদি আলুও আনতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। তো আমরা কৃষকদের ভালোর জন্য যা যা করা উচিত, ফসলের দামের জন্য যা যা করা উচিত, আমি কৃষকের বেটা, চাষির বেটা হিসাবে এটা করবো। কারণ আমার নিজের 6 বিঘা আলু চাষ ছিল। আমি যে চাকরিটা করতাম সেখান থেকে আমি মাইনে যেটুকু বাঁচাতাম সেটুকু বাবাকে দিয়ে আমি আলু চাষটা করতাম। তো
তো সেখানে আলু চাষ করে আমরা এবছর দেখছি 40,000 টাকা করে বিঘাতে খরচ, কিন্তু আলু বিক্রি করে 10,000 টাকাও আসছে না। মানে আলুর থেকে আলুর বস্তার দাম বেশি। এবং এর থেকে বলে রাখি, আলুর বস্তাতেও কিন্তু কাটমানি, 10 টাকার বস্তা, সেই বস্তাটা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। সব টাকা তৃণমূলের ঘরে যাচ্ছে। তাই কৃষক বিরোধী এই তৃণমূলকে গোটা বাংলার মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে। কোথাও গিয়ে চাকরি করতাম, সেই স্যালারির একটা অংশ চাষাবাদে লাগানো হতো। কোথাও গিয়ে এই একদম রুটে গিয়ে এই চাষাবাদের সাথে যুক্ত হয়েছিলেন বলেই কি কোথাও গিয়ে ডিস্ট্রাকশন কজটাকে আরো আপনি উপলব্ধি করতেন? একদমই তাই। কৃষকদের স্বার্থে বলা প্রয়োজন। কে বলবে? তৃণমূল তো বলবে না। বিজেপি ক্ষমতায় এলে যদি কৃষকের প্রতিনিধি কেউ না থাকে, তাহলে জানবে কি করে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুভব রয়েছে। আমি একটা, মানে অনেক আগেকার কথা, প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, তখন গুজরাটের কৃষকদের তিনি যাচ্ছিলেন গাড়ি করে, দেখতে পাচ্ছে ভাঙা রাস্তা, কলা নিয়ে যাতায়াত করছেন, কিন্তু কলা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে পাশের সিটে বসে থাকায় তার আধিকারিককে বলেছিলেন যে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে এই রাস্তাটা তৈরি করে দাও। বললেন, স্যার এখানে তো সেরকম যানবাহন যায় না, রাস্তাটা এত গুরুত্বপূর্ণ কেন? তিনি বলেছিলেন, এখানে কৃষকরা তার উৎপাদনের মাল নিয়ে যায়, ফসল নিয়ে যায়, তাদের অসুবিধা হচ্ছে। তখন তো গরুর গাড়ি ছিল, গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা অসুবিধা হচ্ছে, টানা গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা অসুবিধা হচ্ছে। তার মানে তার প্রথম থেকে, তিনিও তো একদম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, তিনি গরিবের কষ্টটা বোঝেন। তার জন্য গরিব কল্যাণের জন্য তিনি একাধিক প্রকল্প করেছেন কৃষকদের জন্য। এখানে যে কিষাণ সম্মান নিধি করেছেন, সেটা পশ্চিমবঙ্গে লাগু হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তো কৃষকের সঙ্গে প্রধানমন্ত্রী রয়েছেন। সম্প্রতি ব্রিগেডের ময়দানেও কৃষকদের নিয়ে বলেছেন, সম্প্রতি কোচবিহার থেকেও কৃষকদের নিয়ে তিনি বার্তা দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের প্রধানমন্ত্রী, তিনি, এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় কৃষকদের কি করুণ দশা সেটা তিনি তার জ্ঞাতার্থে রয়েছেন। তো প্রধানমন্ত্রী যদি এই কাজটা করতে পারে, আমরা তো তাঁর একদম শিষ্য, একদম নিচু তলার কর্মী, তাহলে আমরা কেন করতে পারবো না? আমি তো চাষি বাড়ির ছেলে, আমি করতে চাই, সেই সুযোগটা বিজেপিতে রয়েছে, তাই আমি বিজেপিতে এসেছি। এখানকার তারকেশ্বরের বিজেপি প্রার্থীর নাম সন্তু পান, আপনি চেনেন? রামেন্দ্র সিংহ রায়ের রিয়াকশন ছিল, কে সন্তু পান? আমি তো ভাবলাম জর্দা পান। কে সন্তু পান একটু মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মালিক আর ওর মালিকের ভাইপোকে জিজ্ঞাসা করতে বলুন। সন্তু পান কে, যেদিন ফাইল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন, সেদিন হাড়ে হাড়ে বুঝেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তোমরাও ছিলে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কার্যত বলেছিলেন, ও থাকলে আমি থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি বলবো না, ভয় করে, ডার হামকো আচ্ছা লাগা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করেছিলাম, পুরো ল্যাজে গোবরে হয়ে গিয়েছিলেন, আমাকে 4 দিন জেল খাটাতে বাধ্য হয়েছিলেন। আমি সন্তু পান কে এটা উনি না বুঝতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলুন। আমার কাছে তো খবর আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে বুদ্ধি দিয়েছে যে এলাকায় যারা গ্যাস বিলি করে, সেই গ্যাস যারা ডিলার রয়েছে, তাদের থেকে গ্যাসগুলো ব্লক করে নিজের গোডাউনে স্টোরেজ করো, দিয়ে গ্যাস নিয়ে মানুষকে বোঝাও যে কেন্দ্র গ্যাস দিতে পারছে না, এছাড়া ভোটে জেতার কোনো রাস্তা নেই। রাবণেন্দুকে এই বুদ্ধি দিয়েছে, আমার কাছে খবর এসছে। 30,000 ভোটে হারছে আজকের দিনে, আজকে ইলেকশন হলে রাবণেন্দু 30,000 ভোটের হারছে। আমি আরো একটা কথা বলে দিই, নবান্নে একটি রিপোর্ট জমা পড়েছে পুলিশ আধিকারিকদের কাছে, সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। তারকেশ্বরে বিজেপি 30 থেকে 35,000 ভোটে জিতছে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওকে শিখিয়ে দিয়েছে যে বিজেপি কর্মীদের হয় বন্দুক দেখাও আর গ্যাসগুলোকে আটকে রাখো। বিভিন্ন গোডাউনে গ্যাস আটকে দেওয়া হচ্ছে। এদিকে এই একটা সিন্ডিকেটের কথা আপনি বলছেন, সন্তুদা, এই যে চাষিদের মৃত্যুর জন্য আমি সরাসরি জিজ্ঞেস করবো, ওয়ান লাইনে উত্তর নেবো, যে এই দায়টা ঠিক কার? প্রশাসন, নাকি বাজার, নাকি নীতি নির্ধারকরা? সরকার সহায়ক মূল্য ঘোষণা করলো, কেন কার্যকর ক্রয় প্রক্রিয়া এখন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই কৃষি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই টাস্ক ফোর্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই নীতি নির্ধারণের ক্ষমতা। তিনি যদি কৃষক দরদি হতেন, তাহলে কোনোদিন গিয়ে তখন তৎকালীন ডিজি গিয়ে গাড়িগুলো আটকাতেন না, বর্ডার সিল করতেন না, উড়িষ্যার বর্ডার সিল করতেন না, উত্তরবঙ্গের বর্ডার সিল করতেন না এই বাংলাদেশের এই প্রান্তে। আলু যেতে তিনি বাধা দিয়েছেন, সেটা সর্বসমক্ষে ফুটেজ আছে, অর্ডার আছে। এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আলুর ঝোল খাও, টক খাও, আমরা বলবো যে যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। বাজারে যে এই সিন্ডিকেট, এটা ভাঙতে সরকার কেন ব্যর্থ? চাষিরা কেন মূলধন? আপনি আজব কথা বলছেন তো। আপনি কারোর থেকে পয়সা পাচ্ছেন, আপনি তাকে বলবেন যে একে সরাও, উনি পয়সা পাচ্ছেন,
আলু ব্যবসায়ীর থেকে পয়সা পাচ্ছেন, সিন্ডিকেটের থেকে পয়সা পাচ্ছেন। এবং আমি আরো একটা কথা বলছি, একটা তথ্য ফাঁস করে দিই, আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে আলু কেনাটা পুরোটা গিমিক। সরকার একটা টাকা দিচ্ছে না, স্টোর মালিকদের বলছেন আপনি সমবায় সমিতি থেকে ঋণ নিন, সেই ঋণের টাকায় আলু কিনুন। এবং সেই আলুটা কত টাকায় কিনতে হচ্ছে? আলুর বস্তার দাম 100 টাকা, তাকে প্রায় 8 থেকে 9 ডবল টাকা দিয়ে কিনতে হচ্ছে। আলুটা কিনলো, যদি ওই দামে বিক্রি না করতে পারে, সেই লসটা কে দেবে? কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন আমি ক্ষমতায় আসবো না, তিনি তাই বেশি বেশি করে গর্ত খুঁড়ে রাখছেন, যাতে এই গর্তটা বোঝাতে বিজেপির সময় লাগে, উন্নয়ন করতে বিজেপির সময় লাগে। কিন্তু এটা মনে রাখবেন দিদি, এটা ডবল ইঞ্জিনের সরকার। এই সরকার দৌড়াবে, এই সরকার ছুটবে, এই সরকার উন্নয়ন করবে, এই সরকার বাংলার মানুষকে নিয়ে একসঙ্গে তীব্র গতিতে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্প বাস্তবে কতটা কার্যকর? কারণ পিএম কিষাণ থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে। আমি কৃষক, আমি বিজেপির প্রার্থী, আমি তো বলবো কার্যকর নয়। হ্যাঁ, এটা স্বাভাবিক ঘটনা। কৃষকদের জিজ্ঞাসা করুন, তারা আপনাকে কার্যত লাঠি নিয়ে তারা করবে, কৃষক বন্ধু, বন্ধু দেখাচ্ছ, মার, এভাবে বলবে। কিন্তু একদম প্রশ্ন করবেন না, একদম মাঠে চলে যান। এখনো দেখবেন বাদাম লাগিয়েছে, চারিদিকে তিল লাগিয়েছে, আর মাঝখানে একটা উঁচু উঁচু ঢিবি, কালো কালো দেখতে পারেন, ওইগুলো কি বলুন তো? আলু চাপা দেওয়া রয়েছে। আলু বিক্রি হয়নি, স্টোরেও ঢুকে চাপা দেওয়া আছে আলু। আর ওইভাবেই, ঠিক একইভাবে তৃণমূলেরও ওই রকম গণতান্ত্রিক পদ্ধতিতে কবর হয়ে যাবে। আলুকে কবর দিয়েছে, তৃণমূলও কবর হয়ে যাবে। আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। 11 লক্ষ মেট্রিক টন আলু পচে গেল। মানুষ প্রশ্ন করছেন দায়টা কার? একদম ক্ষতিগ্রস্ত আলু চাষীদের পাশে থাকবে সরকার। ভোটের মুখে রাজনীতি করছে বিজেপি। নির্বাচনী প্রচার সভা থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন আলু চাষীদের ক্ষতি হলে সরকার। কিভাবে পাশে থাকবে? প্রথম প্রশ্ন, সরকার কিভাবে পাশে থাকবে সেটা একটু বলুন। আলু কেনারটা তো পুরো ভাঁওতাবাজি, আলু বিক্রি হয়নি। আমি নিজে স্টোরে গিয়েছিলাম, আলু চাষিরা ঘিরে বলছে এরা ভাঁওতা দিচ্ছে। আলু যারা বিক্রি করতে এসছে আলু চাষিদের, তাদের 50 কিলোর বস্তা, ঠিক আছে, সেই বস্তাতে 10 কিলো 15 কিলো করে বাদ দিতে বাধ্য। একটা আলু বস্তা যদি 8 ডবলে কিনতে হয়, সেই আলু ব্যবসায়ী তো মানে স্টোরের মালিক তো দেখবে যাতে তার লস না হয়, তার জন্য বাদ দিচ্ছে। পেটে কার লাথি পড়ছে? কৃষকের। বিজেপি কোথায় রাজনীতি করছে এটা নিয়ে? বিজেপি যদি রাজনীতি করতো না, যদি আলু নিয়ে রাজনীতি করা শুরু করে বিজেপি, আমি তো প্রথম করব, পচা আলুর বস্তাগুলো নিয়ে আমি কালীঘাটের সামনে বসে যাব, রাজনীতি কাকে বলে দেখিয়ে দেবো। আমরা রাজনীতি করি না, কৃষকের পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে, সর্ষে ছড়ায়, কাশফুল গজিয়ে ওঠে। অমিত শাহ নিজে একটা অসভ্য লোক, চোর জোচ্চোর, গুন্ডা, মাস্তান, অশিক্ষিত, অপদার্থ, মালখোর, গাঁজাখোর, 420, 420 সব ও। তারপর যে কথাটা বলেছে সেটা আর বলা যাবে না। এইভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিয়ে দেবেন এর। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো, উনি দেশকে অপমান করছেন, উনি ভারতীয় সেনাকে অপমান করেন, উনি সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্সকে অপমান করেন, উনি সিআইএসএফ কে অপমান করেন, উনি সুপ্রিম কোর্টকে অপমান করেন, উনি ইলেকশন কমিশনকে অপমান করেন, উনি সংবিধানকে অপমান করেন। উনি বোধহয় ভেবে নিয়েছেন বা মনে করছেন যে পশ্চিমবঙ্গটা আর ভারতের রাজ্য নয়, আলাদা দেশ। উনি সেই দেশের প্রধানমন্ত্রী নিজেকে ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো সময় আছে, ঘুম থেকে উঠুন। হাতে হাত ধরে ব্রিগেডের ময়দানে বলেছিলেন না দিল্লি চলো, আর আপনি সেবারে ফুস হয়ে গিয়েছেন। 19টা আসন বিজেপির জয়লাভ করে দিল্লি চলে গিয়েছিল। আপনি আবার যেগুলো শুরু করেছেন, তার জবাব মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে দেবে। তারপর কোথায় লুকিয়ে থাকবেন? বাংলাদেশে? মুখ্যমন্ত্রী অমিত শাহকে নিয়ে বলছেন, ও মোটা ভাই, তুমি যতই চক্রান্ত করো তোমার মুখ দেখবে আর বিজেপির ভোট কাটবে। বাংলাকে টার্গেট করলে আগামী দিনে দিল্লিকে টার্গেট করব আমরা। তিনি আরো বলছেন, নিজের শালা দুর্নীতির ঠাকুরদা আর নিজেরা এইসব করে বেড়াচ্ছে। হিংসায় বলছে। আপনারা একটা ভালো করে মনে রাখুন, আমরা যখন স্কুলে পড়তাম, তখন ধরুন কারোর থেকে কেউ আরো ভালো, তখন সে তার দুর্নাম করে বেড়াতো। আপনার সম্বন্ধে যে দুর্নাম করছে, আপনার সম্বন্ধে যে খারাপ কথা বলছে, আপনি ধরে নেবেন তার কোয়ালিটি আপনার থেকে কম, তাই আপনাকে বদনাম করার চেষ্টা করছে। আমাকেও তো অনেকবার অনেক কিছু বলা হয়েছে, যে এই এই মহিলা এইসব বলেছে, যে আমার শোতে নাকি এসেছে আমি সাংবাদিক থাকাকালীন। সে শোয়ের নামটাই ঠিক করে বলতে পারেনি। বিকেল 5টার শোয়ের জায়গায় রাত 8টার শোয়ের নাম বলছে। আমি শো করি রাস্তায়, সে বলছে স্টুডিওতে। মানে এরকম মিথ্যা কথা বলতে 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 মানুষ বুঝে গেছে মিথ্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে। এবার আমরা দেবো মিথ্যাশ্রী, একটা ঘুটের মেডেল আর একটা পচা আলুর মুকুট।
শেষের দিকে চলে এসেছি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে তৃণমূল বাদে অন্য কোনো দলকে ভোট দিলে আমি আপনাদের সাথে অর্থাৎ জনগণের উদ্দেশ্যে বলছেন কোনো সম্পর্ক রাখবো না। আমি কিন্তু খুব সেন্টিমেন্টাল। একটা সিটিং চিফ মিনিস্টার ওনার সঙ্গে তো মানুষের সম্পর্ক নেই, তার জন্য বলছেন সম্পর্ক রাখবো না। মানুষ বুঝুক, ভোটের জন্য সম্পর্ক। একজন মুখ্যমন্ত্রী হয়ে বলছে যদি ভোট না দিলে আমি সম্পর্ক রাখবো না। উনি তো সবার মুখ্যমন্ত্রী, উনি তো এখন আমারও মুখ্যমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী। উনি হচ্ছে সম্পর্ক না, মানে ভোট নিয়ে উনি নির্ধারণ করছেন। ছি, লজ্জা। উনি হারছেন, ভবানীপুরে হারছেন এবং শুভেন্দু অধিকারীর কাছে দ্বিতীয়বার হারছেন, রেকর্ড মার্জিনে হারছেন, এবং হারার পর আপনার অবস্থা জয়ললিতার থেকেও খারাপ। ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে ভোট করতে দেবেন না, বলবেন নতুন আনুন। যদি লোডশেডিং করে মা বোনেরা রাত জেগে পাহারা দিন, নেতারা নয়, তৃণমূলের কর্মীরাই সম্পদ, রাত জেগে কাজ করতে হবে। মালদার নির্বাচনী সভা থেকে স্পষ্ট বার্তা তৃণমূল নেত্রীর। কোথাও কে কে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন? একবার বলছেন ইভিএম হ্যাক করা হবে, আরেকবার বলছেন ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে ভোট করতে দেবে। উনি এত কথা না বলে উনি আগে হিসাব দিন 15 বছরে বাংলার জন্য কি করেছেন। ওই ভাতা ছাড়া টাকা দেওয়াটা খারাপ নয়, টাকা আপনি দিন, কিন্তু তার সঙ্গে চাকরি দিন। মহিলাদের সুরক্ষা দিয়েছেন। অভয়ের মাকে 10 লাখ টাকা দিতে গিয়েছিলেন, আপনাকে থাপ্পড় মেরেছে গালে একটা। অভয়ের মা এবার রেকর্ড মার্জিনে জিতবে। আমি সেখানকার মানুষের সঙ্গে কথা বলছি, রেকর্ড মার্জিনে জিতবে অভয়ের মা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মহিলাদের বলছেন রাস্তায় নামতে, পাহারা দিতে। কেন? কারণ তিনি ভোট প্রচারের জন্য কোনো স্টান্ট খুঁজে পাচ্ছেন না। ওটা বলে যদি মানুষগুলোকে একসঙ্গে নামানো যায় তাহলে ভোটের দিন আমি লোক পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিক এরকম স্টান্ট নিয়েছেন, বলছে হাতা খুন্তি নিয়ে নাও, সেন্ট্রাল ফোর্স দেখলেই মারো। যে সেন্ট্রাল ফোর্স বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে দেশের সুরক্ষার জন্য কাজ করছে তাকে মারতে বলছে। দেশ বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আগে বলুন উনি কি বাংলাকে দিয়েছেন। বড় বড় লেকচার মারতে বারণ করুন। আর ওই আকাশ রানী, আকাশ ভাইপোকে বাংলার মানুষ আর দেখতে চায় না। আরে দীপক অধিকারী আর অনুব্রত মন্ডল এখনই বলা শুরু করে দিচ্ছে জয় শ্রীরাম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নাকি সবাইকে জয় বাংলা বলাবো। আরে যারা জয় বাংলা বলার কথা তারাই জয় শ্রীরাম বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন জয় শ্রীরাম বলতে বাধ্য হবে। দুটো প্রশ্ন আপনার কাছে। কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমাদের ক্যামেরা থাকবে, খাতায় এন্ট্রি করা থাকবে, লাইভ ক্যামেরা থাকবে। পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, সেরম হলে ভোট দেওয়ার দরকার নেই। বাড়িতে রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। প্রচারে বেরিয়ে এমন সুরে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূল নেতাকে। একদম ভিডিও প্রকাশ্যে আসতেই গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের মুর্শিদাবাদের সেই নেতা, একদম তৃণমূল নেতা রাজু মণ্ডল। 24 ঘন্টার মধ্যে জামিনে মুক্ত হয়ে গেলেন, বেরিয়েই ফের হুমকি দিচ্ছেন যা হবে 23 তারিখের পর। আমার প্রশ্নটা হচ্ছে সন্তুদা, কিভাবে ছাড়া পেয়ে গেলেন? এরকম অফেন্স করলেন, শুধু তাই না, মগরাহাটে একদম ভোটারদের হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। মগরাহাটের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লা এবার ভোটারদের হুমকি দিচ্ছেন। বাংলার সাধারণ মানুষ তৃণমূলের কি খাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়ে সে কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে? আমার আপনার টাকায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী তৈরি করেছে, চাকরি যারা পায়নি, যাদের চাকরি চুরি করেছে তাদেরকে টাকা দিচ্ছে। সেই টাকাটা কি বাপের হোটেল থেকে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বাপের রং দোকান থেকে দিচ্ছে? দিচ্ছেন না। আমাদের টাকা, মানুষের টাকা দিচ্ছেন। তৃণমূলের খেয়ে তৃণমূলের পড়ে, মানে তৃণমূল কোথা থেকে দিচ্ছে? পার্টি ফান্ড থেকে দিচ্ছেন আপনি? লেকচার দেবেন না মশাই। আর উনি যে হুমকি দিচ্ছেন, সব হুমকি ধমকানি চমকানি। 4 তারিখের পর বাড়িতে ঢুকে যাবে। অনুব্রত মন্ডল অনেক কথা বলতো, এখন ম্যাও ম্যাও করছে। এখন ম্যাও ম্যাও করছে। পার্থ চট্টোপাধ্যায় অনেক কথা বলতো, এখন চোখের জল ফেলছে। এখন বড় বড় গুন্ডাদের শাহজাহানের কি খবর? হ্যালো, শাহজাহানের কি খবর? এটা বলছি, বেশি ধমকাবেন না, চমকাবেন না। পাঙ্গা নিলে আমরা চাঙ্গা হয়ে যাই। আর আপনার নেত্রী ভালোভাবে জানে এবারে হারছেন, অতএব ঘরে বসে থাকুন। গোটা দেশ শিহরিত, একদম বাংলায় এসে মোথাবাড়ি কাণ্ডে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন যে মোফাকুরুল এই ব্যক্তিকে অমিত শাহ মুম্বাই থেকে নিয়ে এসেছে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য। ওনার ফেসবুক প্রোফাইলটা দেখুন না। তৃণমূল তৃণমূল তৃণমূল। মুখ্যমন্ত্রীর পেছনে উনি, মুখ্যমন্ত্রীর প্রার্থীর পেছনে উনি, মুখ্যমন্ত্রীর মুখপাত্রের পেছনে উনি, যে দলের মুখপাত্রের পেছনে উনি, মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূলের যে কর্মী সভা সেখানে উনি, বুকে ঘাসফুলের লোগো, ফেসবুকে ঘাসফুলের লোগো। যত বক্তৃতা দিয়েছে সব কটা ঘাসফুলের জন্য দিয়েছে। তৃণমূলের একটা দালাল ছিল, সেই দালালটা গোটা রাজ্যটাকে অশান্তি করতে চেয়েছিল ভোটের আগে, তৃণমূলকে ভোট পাইয়ে দেওয়ার জন্য। আর সেই আশায় কার্যত ঢট 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 করে জল ঢেলে দিয়েছে বাংলার মানুষ। 15টা বছর দেখতে দেখতে কেটে গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে আপনাকে কি দিয়েছে? বাড়িতে গিয়ে শান্ত মনে একবার নিজেকে প্রশ্ন করুন। উনি পুরসুরা এসে বললেন
ডবল ডবল চাকরি দেব যুব সমাজকে, ডবল ডবল চাকরি দেব। দিল, উল্টে চাকরি চলে গেল। দেখলেন তো পার্থ চট্টোপাধ্যায় তার সাদের ভাই নিজে তো টাকা চুরি করে পেট মোটা করলেন, সঙ্গে তার বান্ধবীর খাটের নিচে থরে থরে টাকা। আমি তখন গিয়েছিলাম ক্যামেরা নিয়ে দেখানোর জন্য। শুধু টাকা নয়, এত উঁচু করে সোনা ফেলা আছে, কয়েকশো কোটি টাকার সম্পত্তি শুধু একটা বাড়িতে রেখেছিল। আমরা বাড়ি করি থাকার জন্য, ওনারা বাড়ি করে সোনার গয়না আর টাকা রাখার জন্য। এই চোর সরকারকে আবার আনবেন? আনবেন আর আনবেন না। দল বাঁধুন, হাতে হাত দিয়ে দল বাঁধুন। ভোটের দিন কেউ ভয় দেখালে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে সেই ভয়কে জয় করে ভোট কেন্দ্রে গিয়ে বিজেপিকে ভোট দিন। আর সেন্ট্রাল ফোর্স তো আছেই, দেখে নিন, লম্বা 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 বাঁশ আর কাঁধে ঝুলছে AK-47। সব গুন্ডাদের সাইজ করে দেবে, কোনো ভয় পাবেন না। আর বলেছিলেন মহিলাদের সুরক্ষা দেবে, কিন্তু আমরা দেখলাম আরজি করে অভয়ের মাকে তিনি 10 লাখ টাকা দিয়ে পাঠালেন পুলিশকে দিয়ে, যাতে আরজি করে অভয়ার ঘটনা নিয়ে তিনি আর প্রতিবাদ না করেন। কতটা নিম্ন রুচির মহিলা আপনি ভাবুন। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মহিলার কষ্ট বুঝলেন না, বুঝলেন? 5 ফিটের যখন ঘটনা ঘটলো বললো ধর্ষণ একটা ছোট্ট ঘটনা। হাঁসখালির যখন ঘটনা ঘটলো বললো মেয়েটার চরিত্রের দোষ ছিল। অর্থাৎ আপনি এখান থেকেই বুঝতে পারছেন মহিলাদের 1,500 টাকা দিচ্ছেন, কিন্তু মহিলাদের সুরক্ষা দিচ্ছেন না। তাদের মান সম্মান ইজ্জত পুরোটা মাটি মিশিয়ে দিচ্ছেন। 1,500-এর বদলে আমরা 3 দেবো, কিন্তু মহিলাদের সুরক্ষা দেবো। কোনোদিন বলবো না যে বিজেপি 3,000 টাকা দিচ্ছে, বিজেপিকে ভোট দিন, বলবো না। কারণ এটা আপনার প্রাপ্য। আমরা চাকরি দিতে পারিনি, তাই আপনাকে টাকা দিতে হচ্ছে। মহিলারা চাকরি করবে, ছেলেরা চাকরি করবে, এটাই বিজেপির গ্যারান্টি। আর আলুর দাম বুকটা ছ্যাক করে উঠছে না? হ্যাঁ, 40,000 টাকা খরচ করে 1 বিঘা আলু চাষ করলেন, আর আলু বিক্রি হচ্ছে। আলু তো পুরো কবরের মতো করে রেখে দিতে হচ্ছে মাঠে, পচছে, গলছে, লেদা পোকায় খাচ্ছে, আর আপনি বাড়িতে বসে চোখের জল ফেলছেন। আলুর দামটা কেন হলো না দিদি? কেন হলো না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছর আগে যে সর্বনাশটা আলু চাষিদের সঙ্গে করেছেন সেটাই শেষ। তিনি বলেছেন যে রাজ্য থেকে কোনো জায়গায় আলু যাবে না, বর্ডার বন্ধ। তাহলে আমরা চাষ করছি, এত আলুগুলো কে খাবে? তিনি আবার তারও উত্তর দিয়েছেন যে আলুর ঝোল খাও, ডাল খাও, টক খাও। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বেশি করে আলু বেঁধে নিন ব্যাগে। এবার আপনাকে বাংলা ছাড়া হতে হবে, তখন আলুর ঝোল খাবেন, টক খাবেন। আলু ব্যবসায়ীদের যন্ত্রণার কথা আপনি বুঝতে পারবেন না। আমার নিজের বাবা 6 বিঘা আলু চাষ করেছিল, হাও মাও করে কাঁদছে যেদিন আমার নাম ঘোষণা হলো সেদিন, যে আলুগুলো কি করবো রে। আমি বললাম সব স্টোরে ঢুকিয়ে দাও, বুক ধরে একটু বসো, 1 মাস পর বিজেপির সরকার আসছে। তারকেশ্বরে আমি জিতবো হারবো সেটা তারকেশ্বর মানুষের হাতে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসছে এটা লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। সরকার আসার সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আলু নিয়ে যাবে, এটা মোদিজির গ্যারান্টি। তিনি কোচবিহার থেকে বলেছেন, তিনি ব্রিগেড থেকে বলেছেন আলু চাষিদের জন্য তিনি লড়তে পারছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরে সর্ষে বীজ ছড়িয়ে নাটক করে আলু চাষিদের পাশে থাকতে পারলেন না। তাই এবারের ভোটটা বাংলার জন্য, এবারের ভোটটা আপনার বাড়ির বাচ্চা ছেলেটার জন্য, চাকরির জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, আর একটা ভালো হাসপাতালের জন্য। আরো একটা বড় ঢপ মিথ্যা কথার কথা বলি। 21 সালে তিনি এসেছিলেন আকাশ রানী হেলিকপ্টারে চড়ে। তিনি এসে কি বললেন যে তারকেশ্বরে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল বানাবো। তো আমি 1 বছর ধরে ঘুরছি তারকেশ্বরে, আমি তো দেখতে পেলাম না। আপনারা দেখতে পেয়েছেন হাসপাতাল? পেয়েছেন? এই তালপুরে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ওটা স্বাস্থ্য কেন্দ্র না অস্বাস্থ্য কেন্দ্র আপনারা দেখলেই দেখতে পাবেন। সেখানে গরু চড়ে, গিয়েছিলেন কেউ? গিয়েছিলেন? সেখানে তো গরু চড়ে, হ্যাঁ, গরু কুকুর চড়ে, গোবর পড়ে থাকে আর খড় পড়ে থাকে। এগুলোর ছবি পাল্টাতে হবে। আপনি আজ থেকে পণ নিয়ে নিন, ভোটের দিন যে চমকাবে, ধমকাবে, বোমা ফেলবে, গুলি চলবে, আপনি যখন কেন্দ্রীয় বাহিনী আসবে সুযোগ পাবেন, ভোটটা দেবেন পদ্ম ফুলে। দেবেন তো? পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার। আমি চাষির বেটা, আমার 6 বিঘা আলু চাষ আছে। বাবা হাউ মাউ করে কাঁদছে, বলছে কি হবে রে? আমি বলছি বাবা
এক মাস কষ্ট করো, স্টোরে আলুটা রাখো। 1 মাস পর মোদিজির সরকার এখানে গড়বে, তারপর গোটা বিজেপি রাজ্য, যত রাজ্য আছে সব রাজ্যে আলু যাবে, আলুর দাম হবে, এটা মোদিজির গ্যারেন্টি। ঠিক আছে? কাকে ভোট দিলেন কাকা? আলুর দাম 100 টাকা, এই তৃণমূল আর আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। ঠিক বলেছি তো? 100 টাকা 200 টাকা নিয়ে 200 টাকা তেল খরচ করছে, তাও হবে না। হ্যাঁ, 80 টাকা করে 160 টাকার জন্য, হ্যাঁ 100 টাকা তেল খরচ করছে। পাল্টান মমতাকে, পাল্টাবেন তো? আবার নতুন করে চুরি, মেয়েদের একের পর এক অত্যাচার, ভুলে যাননি তো? আপনাকে ভুলবেন না, আপনাদের সুরক্ষাটা আগে, চাকরিটা আগে, আলুর দাম আগে। আলুর তো দাম নেই, বর্ডারটা বন্ধ করে দিয়েছে, হাসপাতাল করবে বলেছিল, করলো না। তারপর হাসপাতালের অবস্থা দেখেছেন। 5 বছর বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন, না ভালো লাগলে আমাদেরকে পাল্টে দিন। ভালো হাসপাতাল নেই। সবাই চাই 4 বছর পরে এইরকম হয়েছে। আমার স্বামী একটু সরকারি চাকরি করতো, পেনশন পেত, তা আজ পর্যন্ত আমি পেনশন পর্যন্ত পাইনি। পেনশনটা বন্ধ, পেনশনটাও বন্ধ হয়ে গেছে। অনেক কিছু করেছি, দুয়ারে তৃণমূল টাকা ছাড়া কিছু বোঝে না। তারপরে পাল্টান, ওনার নাম ডিটেলস নিয়ে রাখুন। অনেক আমাদের বুথের লোক তোমাদের কথা বলি, সব সময় বলি আমি মরতে হয় মরবো, যাই হোক করবো, আমার স্বামীরা যাই করুক, ছেলেরা যাই করুক, করবো না, কিন্তু আমি একটাই। একদম পদ্মফুল দেখুন, আমরা আপনার সমস্যা সমাধানের জন্য আমাদের লোক আমার ছেলে বেকার, জমি জায়গা নেই, আর নেই, এই 2টো মেয়ে খেটে খাওয়া। আমার ছেলেকে একটু দেখো। ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, এটা আমাদের প্রাধান্য। আমার ছেলের চাকরি, যেমন তোর মেয়েও পড়াশোনা করছে, নাচ নিয়ে 12 ক্লাসে উঠলো। ভালো করে পড়ো, চাকরি হবে। ভালো পড়াশোনায় ভালো, খুব ভালো। এলাম হ্যাঁ, ভালো।